পদ্মা তিস্তা বাঁচাতে ধানের শীষে ভোট চাইলেন মির্জা ফখরুল। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র না করার আহ্বান। ভোটে অনিয়ম হলে পার পাবে না কেউ, হুঁশিয়ারি জামায়াতের। গণভোটের 4 প্রশ্নের কোনোটিতে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায়, প্রশ্ন বিএনপির। একটি দলের বিরুদ্ধে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ এনসিপির। আত্মীয় কিংবা জুৎসই পরিচয়ে ঢোকেন টার্গেট ফ্ল্যাটে, শয়তানের নিঃশ্বাসের মাধ্যমে হাতিয়ে নেন স্বর্ণালংকার, টাকা। পুলিশের জালে 40 মামলার আসামি তানিয়া। ঋণ সমিতির নামে সুদের রমরমা ব্যবসা, শেরপুরে অসাধু চক্রের খপ্পরে নিঃস্ব হচ্ছেন অভাবে পড়া মানুষ। অনিবন্ধিত প্রতিষ্ঠান বন্ধের দাবি সমবায় কর্মকর্তার। এবং রাজনৈতিক অস্থিরতায় সংকটে পোশাক শিল্প, নিরাপত্তা বিবেচনায় কারখানা পরিদর্শন স্থগিত ইউরোপীয় বায়ারদের। রফতানি স্বাভাবিক থাকলেও দাম কম পাওয়ার অভিযোগ বিজিএমই এর। ভোরে সরকার ছাড়া দেশ ভালো চলে না, এমন মন্তব্য করে পদ্মা ও তিস্তা বাঁচাতে ধানের শীষকে জয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিল্লিতে বসে শেখ হাসিনার নির্দেশে জ্বালাও পোড়াও দেশের মানুষ হতে দেবে না বলেও জানান তিনি। নির্বাচনে অংশ না নিলে জামায়াতের অস্তিত্ব থাকবে না উল্লেখ করে দলটিকে ষড়যন্ত্র না করার আহ্বান জানান মির্জা ফখরুল। বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ সহ নানা স্লোগানে মুখর চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ। প্লাকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির জনসমাবেশে ঢল নামে নেতাকর্মীর। রাজশাহী বিভাগের বিভিন্ন আসনে ধানের শীষ মনোনীত প্রার্থীরা আসেন সমাবেশে। শনিবার দুপুরে সমাবেশ মঞ্চে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশ ভালো চলে না, আদায় করা যায় না পানির ন্যায্য হিস্সা। পদ্মা ও তিস্তা বাঁচাতে ধানের শীষকে জয়ী করার আহ্বান জানান মির্জা ফখরুল। 2026 সালে যে সরকার আসবে, সেই সরকার যদি শক্তিশালী না হয়, জনগণের শক্তি নিয়ে যদি না দাঁড়াতে পারে, তাহলে এই পদ্মার পানিতে আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। দিল্লিতে বসে জ্বালাও পোড়াওয়ের নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ তা হতে দেবে না। নির্বাচনে অংশ না নিলে জামাতের অস্তিত্ব থাকবে না উল্লেখ করে দলটিকে ষড়যন্ত্র না করার আহ্বান জানান মির্জা ফখরুল। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না। ভালো হয়ে যান, কেন মানুষকে বোকা বানাচ্ছেন? আপনারা তো নির্বাচন করবেন, নির্বাচন না করে আপনাদের অস্তিত্ব থাকবে না। সেই দিল্লিতে বসে হাসিনা বিবি সেই হুকুম দিচ্ছে, মারো, উড়াও, পুরাও, বাড়িঘর জ্বালিয়ে দাও। ওই হাসিনাকে কেন আপনারা এই দেশে ফেরত আসতে দেবেন? এর আগে চাঁপাইনবাবগঞ্জের রেয়াইচর এলাকার মহানন্দা নদীর উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ ইস্যুতে প্রতিবেশী দেশ ভারতকে দাদাগিরি বন্ধ করতে হবে। এখানকার আপনার পুরো পানির হিস্সা, আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেডের যেটা ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা। এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছা করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। এদিন সকালে রাজশাহীর গোদাগাড়ীর ফাজিলপুরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব। শাতিলা শারমিন, সময় সংবাদ। গণভোটের 4টি প্রশ্নের কোনোটিতে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায়? অন্তর্বর্তী সরকারের কাছে এমন প্রশ্ন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। শনিবার দুপুরে রাজধানীর শ্যামলীতে তারেক রহমানের পক্ষে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। রিজভী বলেন, 90% মানুষ যদি বুঝতে না পারে গণভোটের উদ্দেশ্য কি, তাহলে উদ্দেশ্য সফল হবে না। ভারত থেকে বিপুল অর্থের মাধ্যমে আওয়ামী লীগ দেশে নাশকতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন রিজভী। সনদের মধ্যে তো প্রথমেই থাকতে হবে অসহায় মানুষের তাকে বাসস্থান দেওয়া, তার সন্তানের চিকিৎসা,
তার সন্তানের শিক্ষা এগুলো নিশ্চিত করা, এটাই হওয়া উচিত সবচাইতে বড় সনদ। আমরা পিয়ার না গণভোট এইটা নিয়ে আমরা কথা বলছি। গণভোট আমরা যেটা দেখলাম যে 4টা প্রশ্ন আছে, সে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, হ্যাঁ বা না। তো সেই জায়গা তো নাই, না এর কোনো জায়গা নেই। আমি 4টা প্রশ্নের কোনোটার সাথে একমত নই, তাহলে আমি না কথাটা কোথায় লিখব? এবারে নির্বাচন ফ্যাসিস্ট আমলের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াত নেতারা। গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে হওয়ার সিদ্ধান্তে দেশে অস্থিরতা তৈরি হলে সরকারকে দায় নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। শনিবার সকালে খুলনার ডুমুরিয়ায় স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা নির্বাচনী মোটর শোভাযাত্রার আয়োজন করে। এতে অংশ নেন কয়েক হাজার নেতাকর্মী। শোভাযাত্রার উদ্বোধন করেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শোভাযাত্রার আগে এক পথসভায় অংশ নেন তিনি। বলেন, এবারের নির্বাচন ফ্যাসিস্ট আমলের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে। বিগত দিনের মতো নির্বাচন হলে জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন জামাতের অন্যতম এই শীর্ষ নেতা। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। প্রত্যেকটি জায়গার ওসিরা নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন, তা না হলে মনে রাখবেন আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি, পুলিশ, এসপিরা সব পালিয়ে গেছে। আপনাদের বিরুদ্ধে যদি সেই অভিযোগ আসে, আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না। এদিকে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত করার সিদ্ধান্তের কারণে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হলে দায় নিতে হবে সরকারকেই। রাজনৈতিক দলগুলোকে যদি পাশাপাশি বসে সমস্যার সমাধান করে, এখানে কোনো বিরোধ হয় না। কিন্তু যখন এক পেশে সিদ্ধান্ত নেয় তখনই কিন্তু বিরোধ দেখা দেয়। কাউকে গুরুত্ব দিল, কাউকে গুরুত্ব দিল না, এমন যদি অবস্থা হয় তাহলে দেশের সমস্যার সমাধান কিন্তু হয় না, অচল অবস্থা সৃষ্টি হয়। এই দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। এ সময় তিনি সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান। লক্ষ লক্ষ কোটি কোটি শফিক মুন্সি, সময় সংবাদ। কষ্ট দেওয়ার জন্য একটি দলের নেতারা চূড়ান্তভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে। যারা গণভোটের রায় মানবে না, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলেও হুঁশিয়ার করেন তিনি। শনিবার বিকেলে কৃষি গবেষণা কাউন্সিলে এনসিপির কৃষি উইং আয়োজিত এক সেমিনারে যোগ দেন দলটির শীর্ষ নেতারা। এ সময় রাজনীতিতে গুন্ডা চাঁদাবাজদের আধিপত্য নিয়ে আক্ষেপের কথা জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আর নোবেলজয়ী একজনকে সরকার প্রধান বানানো হলেও নানা চাপের মুখে তাকে আত্মসমর্পণ করতে হয়েছে বলে মন্তব্য করেন দলটির জ্যেষ্ঠ সমন্বয়ক হান্নান মাসুদ। 24 পরবর্তী যে সরকারকে একজন ইকোনমিস্টকে আমরা দেশের দায়িত্ব দিয়েছি, নোবেলজয়ী ইকোনমিস্টকে, আমরা ভাবছিলাম যে হচ্ছে নিয়ে এই উদ্যোগগুলা নেবেন, কিন্তু দেখা গিয়েছে ইস্টাবলিশমেন্টের চাপে উনি নিজেই আত্মসমর্পণ করেছেন। আগের রাজনৈতিক ব্যবস্থার উপর, আগের আমলাতান্ত্রিক ব্যবস্থার উপর আমাদেরকে ফেলে দিয়ে চলে যাচ্ছেন। সেই তথাকথিত চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদারিত্ব, খুনি এবং তাদেরকেই প্রার্থী তালিকায় জায়গা করে দিচ্ছে। বরঞ্চ আমরা চাই, এনসিপি চায় যে একজন যোগ্য কৃষক যিনি তার আইন প্রণয়নে ভূমিকা রাখতে চান, তাকে কিভাবে সংসদ পর্যন্ত নিয়ে আসা যায়। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, একটি দলের নেতারা চূড়ান্তভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জুলাই সনদের বিষয়ে যে ধোঁয়াশা তৈরি করা হয়েছে তা সন্দেহজনক বলেও মন্তব্য করেন তিনি। সংস্কারকে ভাগ করে ফেলা হয়েছে সরকারের মর্জি মতো। সংস্কারের বিষয়বস্তুগুলোকে রাজনৈতিক দলের আওতাধীন করে ফেলা হয়েছে তাদের মতিগতির উপরে, তাদের অভিরুচির উপরে। এমন অস্পষ্ট অবস্থায় রেখে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে জুলাই সনদের বস্তু দিয়ে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব কিনা সে প্রশ্ন তৈরি হয়েছে। একটি দলের নেতারা চূড়ান্তভাবে গণভোটের রায়কে প্রত্যাখ্যান করার মতামত ব্যক্ত করছেন। গণভোটের রায় যারা মানবে না, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে হুঁশিয়ারি দেন এনসিপির সদস্য সচিব। এই ফেসিবাদী আমলের বাংলাদেশ। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন থেকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সহ 6 দফা দাবি জানানো হয়েছে। এই দাবিতে একাত্মতা প্রকাশ করেছেন বিএনপি ও জামায়াত নেতারা।
সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় ইসলামী চিন্তাবিদ, দেশের অন্যান্য দলের নেতা ও আলেম ওলামার ঢল নামে। ইসলামের অন্যতম মৌলিক বিশ্বাস খতমে নবুয়াত এর গুরুত্ব তুলে ধরতে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন। সকাল থেকে সমাবেশে সমবেত হন বিশ্বের শীর্ষস্থানীয় আলেম উলামা ও ইসলামী চিন্তাবিদ এবং রাজনৈতিক দলের নেতারা। সম্মেলনে সারা দেশ থেকে আসা আলেম ওলামার অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে যায় উদ্যান। বসবাস করে নাগরিক সুবিধা পাবে মুসলিম হিসাবে দেশের প্রতিটি জেলায় দায়িত্বরত জেলা প্রশাসক ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে এবং কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার 5 মের মতো সম্মেলনে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে একাত্মতা প্রকাশ করেন বিএনপি জামাত নেতারা। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না। যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়, কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। তিনি সর্বশেষ নবী, এর পরে আর কোন নবী আসবে না। সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই। কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করব, সংসদের ভিতরে আইন পাস করব। কাদিয়ানী কাফের, অমুসলিম ঘোষণা করলাম। এ সময় কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সহ 6 দফা ঘোষণাপত্র তুলে ধরেন মাওলানা মাহফুজুল হক। কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম জেনে তাদের সঙ্গে মুসলিম সুলভ আচরণ পরিহার করতে হবে। কাদিয়ানীদের যে কোনো বিভ্রান্তিকর প্রচারণা ও সেবার আড়ালে ধর্মান্তরিত করার অপচেষ্টার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশে এবারই প্রথম অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। খেলাপির সার্টিফিকেট ক্লিন করতে বাংলাদেশ ব্যাংকে বেড়েছে রাজনীতিক ও ব্যবসায়ীদের ভিড়। নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ এই পুনঃতফসিলের সুবিধা কিনা তা যাচাই না করে ঢালাও ছাড়পত্র দিলে আবারও রাজনীতিতে খেলাপি তোষণের পুনরাবৃত্তির শঙ্কা আর্থিক খাত বিশ্লেষকদের। বাংলাদেশ ব্যাংক বলছে ইচ্ছাকৃত খেলাপিদের পাশে কখনোই দাঁড়াবে না কেন্দ্রীয় ব্যাংক। সেলিয়া সুলতানার রিপোর্ট। গত কয়েক সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে আসছেন বিভিন্ন দলের রাজনীতিবিদ ও তারকারা। কোভিড-19, ডলারের বাজারে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব সহ গত কয়েক বছরে রাজনৈতিক অস্থিতিশীলতার প্রভাব থেকে ব্যবসা বাণিজ্যে গতি আনতে নীতি সহায়তার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। 2% নগদায়ন করলে ঋণ পুনঃতফসিল করে খেলাপির তালিকা থেকে নাম মুছতে পারবেন ব্যবসায়ীরা। নীতি শিথিলায়নের সুবিধা নিতে ব্যাংকে ব্যবসায়ীদের সাথে আসছেন রাজনীতিবিদরা। নির্বাচনের আগে নীতি সহায়তার সুযোগে আবারও বিগত 1.5 দশকের পুনরাবৃত্তি নিয়ে শঙ্কিত আর্থিক খাত বিশ্লেষকরা। নরমালি আগের মতো যেরকম সেটা না করে ডিউ ডিলিজেন্স অনুযায়ী যেটা করলে আপনার ভালো হয়। কারণ আপনি জনপ্রতিনিধিত্ব করতে গেলে আপনার যদি এই স্ক্যামগুলো থাকে তাহলে তো আপনার নিজের কাছেও তো একটা অন্য বিষয়ে কাজ করবে যে আমি তো আসলে এই জায়গাটাতে কিছুটা হলে আমার দুর্বলতা আছে। বিশ্লেষকদের পরামর্শ, রাজনৈতিক দলগুলোর ভেতরেই খেলাপি ও অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর নীতি আর্থিক খাতের উপর ক্ষমতার অপব্যবহার কমাতে পারে। পলিটিক্যাল পার্টিগুলো যদি এই ধরনের ব্যাপারগুলোকে জনসম্মুখে আনতে পারে যে আমরা দুর্নীতিবাজ, ঋণ খেলাপি বা শেয়ার বাজারে কারসাজির হোতা এই ধরনের কাউকে দেয়নি, এই ধরনের নিজেরাও যদি বলতে পারে তাহলেও কিন্তু মানুষের কাছে তাদের একটা ভালো অ্যাকসেপ্টেন্স হয়। এটা তাদেরই দায়িত্ব, তাদেরই দায়বদ্ধতা। তবে বাংলাদেশ ব্যাংক বলছে ইচ্ছাকৃত খেলাপিদের পাশে দাঁড়াবে না বাংলাদেশ ব্যাংক। যারা ইচ্ছাকৃতভাবে ব্যাংকের ঋণ পরিশোধ করেননি তাদের ব্যাপারে এই বিশেষ নীতি সুবিধার আওতায় বাংলাদেশ ব্যাংক বিচার করছে না। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে জুন মাস পর্যন্ত সবশেষ প্রান্তিকে দেশের ব্যাংকিং খাতে খেলাপি বেড়ে দাঁড়িয়েছে 6.5 লাখ কোটি টাকার বেশি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন অস্ট্রেলিয়ার কয়েকজন সংসদ সদস্য। একই সঙ্গে তারেক রহমানের নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। নির্বাচন ঘিরে আন্তর্জাতিক মহলের এমন অবস্থানকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, তিনি এবং অনেক বাংলাদেশি অস্ট্রেলিয়ান সংসদ সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান, যারা বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও সুষ্ঠু নির্বাচন নিয়ে স্পষ্ট ও দায়িত্বশীল বক্তব্য রেখেছেন। তারেক রহমান আরও বলেন, তাদের এই উদ্যোগ শুধু সার্বজনীন গণতান্ত্রিক মূল্যবোধকেই তুলে ধরে না, বরং বাংলাদেশের মানুষের কল্যাণের প্রতি তাদের আন্তরিকতারও প্রমাণ দেয়। আর নির্বাচনের অংশ নেওয়া সবার নিরাপত্তা, সম্মান এবং রাজনৈতিক অধিকার নিশ্চিতে অস্ট্রেলিয়ান সংসদ সদস্যরা যে আহ্বান জানিয়েছেন তা দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সঙ্গে পুরোপুরি মিলে যায় বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভোরের সময় আরও থাকছে। 16 মাস ধরে বন্ধ ময়মনসিংহ শিশু হাসপাতালের নির্মাণ কাজ, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে যন্ত্রপাতি সামগ্রী। নতুন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় গণপূর্ত বিভাগ। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। শেখ হাসিনার মামলার রায় ঘিরে চ্যালেঞ্জ দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, বিশৃঙ্খলার চেষ্টা হলে মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। আলাদা অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা চান আইজিপি। জুলাই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে শেখ হাসিনা সহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত 3 জনের মামলার রায়ের দিন ঘোষণা ঘিরে সম্প্রতি দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেয়া হয় বেশ কিছু যানবাহনে আগুন, ঘটানো হয় ককটেল বিস্ফোরণও। পরে 17 নভেম্বর রায় ঘোষণার দিন ঠিক করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শনিবার দুপুরে পটুয়াখালীতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, এই রায় ঘিরে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই। 17 তারিখে রায় ঘোষণা করা হবে, এটা তো কনফার্ম, সে আপনাদের কোর্টে থেকে জানিয়ে দিয়েছে। এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং আমাদের যার যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারবো এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে না। এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা চেয়েছেন আইজিপি। যেহেতু সবাই নির্বাচনের ব্যাপারে উদ্গ্রীব, প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের দায়িত্বটা আমরা যেন সবচাইতে ভালোভাবে পালন করতে পারি, সেজন্য আমরা নিজেরা প্রশিক্ষিত হচ্ছি। আমাদের হাতে যে 2 মাস আছে আমরা অবশ্যই পারবো। নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, সুষ্ঠু ও সুন্দরভাবে এবারের ভোট সম্পন্ন হবে বলেও মন্তব্য করেন আইজিপি। ইলেকশন আপনি ঠেকাতে পারবেন না। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাতে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর এক ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। রেলওয়ের নিরাপত্তা বাহিনী আরএনবির কমান্ড্যান্ট জানান, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। ঘটনাটিকে বিচ্ছিন্নভাবে না দেখে দ্রুত দায়ীদের ধরতে কাজ চলছে বলেও জানান তিনি। ঘটনার পর থেকে স্টেশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে আরএনবি এবং জিআরপি যৌথভাবে টিম গঠন করে তারা ডিউটি করছে। আর যেহেতু একাধিক ভিডিও ফুটেজে আছে যে সন্দেহভাজন একটা লোককে আমরা প্রাথমিকভাবে সন্দেহ করছি যে ওর গায়ে চাদর, মুখে কালো রঙের একটা মাস্ক, সে দৌড়ে ওইখান থেকে সরে যাচ্ছিল। অন্যান্য যাত্রী বা অন্যান্য 2-1 জন লোক যারা আশেপাশে ছিল তাদের মধ্যে কোনো 40 বছরের তানিয়া, তার নামে মামলাও 40টি। শয়তানের বিশ্বাসে মানুষকে অচেতন করে স্বর্ণালংকার আর টাকা নিয়ে হাওয়া হয়ে যাওয়াই তানিয়ার পেশা। অবশেষে রাজধানীর রূপনগরে এক ঘটনায় আবারও ধরা পড়েছেন তিনি। বিস্তারিত তানভীর হাসান মেঘের রিপোর্টে। সিসিটিভি ফুটেজে দেখা যায় ভবনে ঢুকছেন লাল রঙের পোশাক পরা নারী। প্রবাসীর আত্মীয় কিংবা জুৎসই পরিচয়ে প্রবেশ করেন টার্গেট ফ্ল্যাটে। কিছুক্ষণ পর দেখা যায় স্বাভাবিকভাবে বেরিয়ে যাচ্ছেন ওই নারী, আর উদাও হয়ে যায় বাসার সব স্বর্ণালংকার ও নগদ টাকা। গত 8 নভেম্বর সন্ধ্যায় রাজধানীর রূপনগরের বর্ধিত পল্লীতে এই ঘটনা ঘটে। ভুক্ত
ভুক্তভোগীর দাবি, ওই নারী ফ্ল্যাটে ঢোকার কিছুক্ষণ পরই স্বাভাবিক চেতনা লোপ পায় তার। মুহূর্তেই কোনো কিছু না বুঝেই নির্দেশ নামতো স্বর্ণালংকার সহ সবকিছু তুলে দেন তিনি। ব্যাগটা এমনি করে নিয়ে নিছে, নিয়ে ও এ সাইড থেকে ব্যাগটা এই সাইডে আনছে, আনি আবার এই সাইড থেকে আবার সেম জায়গায় আনি ওই ব্যাগটা রাখছে। এমন কিছু করছে যেটা শুধু নাক দিয়ে নিঃশ্বাসটা ব্রেনে গেছে। মানে আমি সব দেখতেছি, ওর কথা সব বুঝতেছি, আপনি কি বলতেছেন আমি বুঝতেছি, কিন্তু আমি মুখ দিয়ে কিছু আপনাকে বুঝাতে পারতেছি না। যে আন্টি আপনাকে একটা কথা বলবো, আচ্ছা আলমারিটা আপনি খোলেন তো। আমি আলমারি খুললাম, নিচের ডয়ার যেটা আমি কারো সামনে খুলি না কখনো, চাবি কোথায় রাখি আমি কাউকে বলি না, ওর সামনে আমি চাবিটা নিলাম, ওর সামনে আমি ডয়ার খুললাম। এই ঘটনায় মামলা হলে তদন্ত নামে পুলিশ। মূল হোতা তানিয়াকে চিহ্নিত করে রূপনগর থানার তদন্ত দল। পরে সোমবার দিবাগত রাতে উত্তরা দিয়াবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় রাজধানীর বিভিন্ন থানায় তানিয়ার নামে অন্তত 40টির মামলার তথ্য মিলেছে। তার সিডি পিসিপি এর যাচাই করলে দেখা যায় তার পূর্বের মামলা হলো 38টা, এবং আমাদের থানায় এই বিল্লাল সাহেবের বাসায় একটা মামলা হয়, মামলা নম্বর 5, এবং স্টান হাউজিংয়ে সবুজ নামে আরেক ব্যক্তির বাসা, সে একই কায়দায় তার 2 মেয়ে আমেরিকায় থাকে, আমেরিকা প্রবাসী পরিচয় দিয়ে তার বাসায় ঢুকে, সে মামলা সব মোট মামলা এখন 40টা। তানিয়ার সঙ্গে থাকা চক্রের অন্য সদস্যদেরও শনাক্তের কাজ চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তানিয়া একটা মাফিয়া চক্র। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। ঋণ সমিতির নামে সুদের রমরমা ব্যবসা। শেরপুরে সুদ কারবারির খপ্পরে নিঃস্ব হচ্ছেন দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও অভাবে পড়া মানুষ। এনজিওগুলোর এমন চক্রবৃদ্ধি ঋণ সমিতি অচিরেই বন্ধের দাবি এলাকাবাসীর। অনিবন্ধিত ঋণ দেয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জেলা সমবায় কর্মকর্তার। শেরপুর থেকে শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। জরুরি প্রয়োজনে টাকা ধার দিতে হঠাৎ সরব নামে বেনামে বিভিন্ন ঋণদান সমিতি। কিন্তু এসব এনজিওর চক্রবৃদ্ধি সুদের দেনায় পড়ে ভিটে মাটি বিক্রি করে এলাকা ছাড়া হচ্ছেন শিবার্থী উপজেলার ঝগড়াচর বাজারের নিম্ন আয়ের মানুষ। কারো আর্থিক দুর্বলতা পেলেই ঋণ নিয়ে হাজির হয় সুদের কারবারিরা। পরে চড়া সুদ দিতে না পারলে বাড়ি থেকে গরু, ছাগল, প্রয়োজনীয় মালামাল তুলে আনে তারা। এসব সুদের কারবারিদের দৌড়াতে অতিষ্ঠ স্থানীয়রা। প্রভাবশালী ব্যক্তি ও এনজিওর সুদ ব্যবসা বন্ধের দাবি জানান তারা। বলেন সুদ বন্ধ না হলে সহায় সম্বল হারাবে ঋণের ফাঁদে পড়া অসহায় মানুষ। সুদের ব্যবসাটা করে আমাদেরকে একেবারে নিঃস্ব করে ভিটে ছাড়া করে ফেলছে। সুদের ব্যবসা করতেছে, ধনীরা আরো ধনী হইতেছে, গরিবেরা আরো গরিব হইতেছে। ঋণ যদি দেরি হয় দিতে, তাহলে তাকে মায়ের ধরার হুমকি দেয় এবং দেশ ছাড়া করে ফেলে। অনেকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু এটা এখনো বন্ধ হয়নি। এই সমস্ত সুদের সাথে যারা জড়িত অতি দ্রুত এগুলো বন্ধ হওয়া প্রয়োজন। অনুমোদন ছাড়া সমিতির নামে ঋণ দেওয়া দণ্ডনীয় অপরাধ। এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনকেই ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন জেলা সমবায় কর্মকর্তা। পুলিশ বলছেন অভিযোগ পেলে আইনের আওতায় আনা হবে অপরাধীদের। যদি কেউ আমাদের কাছে ভুক্তভোগী হন বা এই সুদি কারবারের ভিকটিম হন, আমাদের কাছে অভিযোগ দিলে পরে আমরা তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। ব্যক্তি উদ্যোগে সুদের ব্যবসা পরিচালনা করে থাকে, তাহলে এটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রশাসন সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। ঝগড়াচর বাজারে চলছে এমন অর্ধ শতাধিক অবৈধ ঋণদান সমিতি এবং বিভিন্ন মহাজনী সুদের কারবার। সময় সংবাদ, শেরপুর। ভোরের সময় আরও থাকছে। বেহাল ড্রেনেজ ব্যবস্থা, নেই গ্যাস সংযোগ, আলোর মুখ দেখেনি শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল। উৎপাদন কার্যক্রম চালাচ্ছে মাত্র 2টি প্রতিষ্ঠান। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। 2024 সালে অক্টোবরে চালু হওয়ার কথা ময়মনসিংহের একমাত্র শিশু হাসপাতাল, কিন্তু এখনো অর্ধেক কাজও সম্পন্ন হয়নি। এর মধ্যে আবার দেখা দিয়েছে নতুন সংকট। বিগত সরকারের আমলে নেওয়া প্রকল্পে মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গেল 16 মাস ধরে বন্ধ নির্মাণ কাজ। মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। যদিও গণপূর্ত বিভাগ বলছে বাকি কাজ শেষ করতে নতুন প্রকল্প প্রস্তাবনা একনেকে অনুমোদনের অপেক্ষায়। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বাইরের করিডোর ও বারান্দার চিত্র এটি। 3টি ইউনিটে 60 শয্যার এই বিভাগে প্রতিদিন ভর্তি থাকে 4 থেকে 7 গুণ বেশি রোগী। সেবা দিতে হিমশিম অবস্থায় পড়তে হয় চিকিৎসক নার্সদের। এখানে একটা প্রস্তাবিত শিশু হসপিটাল করার একটা কাজ চলছে, তো সেটাকে আরেকটু ত্বরান্বিত করে আমাদেরকে এই কাজের যে চাপ সেটা থেকে মুক্ত করা হলে আমরা যেমন স্বাচ্ছন্দ্য বোধ করব, আমাদের রোগীরাও অধিকতর ভালো সেবা পাবে। ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 2017 সালে একটি শিশু হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। তবে জায়গা সংকট এবং প্রশাসনিক জটিলতায় এর কাজ শুরু হতেই সময় যায় 6 বছর। অবশেষে 2023 সালে এই নির্মাণ কাজ শুরু হলেও প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গত 16 মাস ধরে বন্ধ রয়েছে শিশু হাসপাতালের নির্মাণ কাজ। বেসমেন্ট ও একতলার পিলার নির্মাণ শেষে যন্ত্রপাতি সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, লোহায় ধরেছে মরিচা। 2024 সালের অক্টোবরে হাসপাতালটি হস্তান্তরের কথা থাকলেও প্রকল্পের সময়সীমা ওই বছরের জুনে শেষ হয়ে যায়। এতে বন্ধ হয়ে যায় শিশু হাসপাতালের কাজ। এলাকার লাগিয়ে আমাদের ময়মনসিংহ চরপাড়া হসপিটাল অনেকটা একটা ভোগান্তি। কাজ যদি রানিংয়ে থাকতো তাহলে অনেক আগে শেষ হয়ে যেত এবং আমরা অন্য প্রকল্পে চলে যেতে পারতাম। এই প্রকল্পের অর্থ বরাদ্দ দিয়ে অতি দ্রুত এই প্রকল্পের কাজ শেষ করতে হবে, ময়মনসিংহবাসী যেন সুচিকিৎসা পেতে পারে। আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি গণপূর্তের নির্বাহী প্রকৌশলী। তবে তিনি জানান, বাকি 55% কাজের জন্য নতুন করে তৈরি করা প্রকল্প প্রস্তাবনা একনেকের অনুমোদনের অপেক্ষায়। নগরীর মধ্য বারেরা এলাকায় 3 একর জমিতে 30 কোটি টাকায় 10 তলা ভিত্তির উপর দ্বিতল শিশু হাসপাতাল নির্মাণের কার্যাদেশ দেয়া হয় 2023 সালের 27 আগস্ট। ইতিমধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে বিল দেয়া হয়েছে 10 কোটি টাকা। নতুন প্রকল্প প্রস্তাবনায় ব্যয় ধরা হয়েছে আরও 31 কোটি টাকা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। সিলেটের সরকারি হাসপাতালগুলোতে তীব্র হচ্ছে ওষুধ সংকট। চিকিৎসা নিতে আসা রোগীরা বাধ্য হচ্ছেন বাইরে থেকে ওষুধ কিনতে। ভোগান্তিতে পড়েছেন দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। সরবরাহে অনিয়ম, দুর্নীতি আর তদারকির অভাবেই সংকট, এমনটাই অভিযোগ তাদের। তবে স্বাস্থ্য বিভাগ বলছে ঘাটতি নিরসনে টেন্ডার হালনাগাদ প্রক্রিয়া চলমান। দিগেন সিংহের ছবিতে অপু বণিকের রিপোর্ট। সিলেট বিভাগের 4 জেলার কোটি মানুষের স্বাস্থ্যসেবার ভরসাস্থল এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে দিন দিন রোগী বাড়লেও সেই তুলনায় বরাদ্দ বাড়েনি ওষুধের। চিকিৎসা নিতে আসা রোগীরা সরকারি ফার্মেসিতে ওষুধ না পেয়ে বাইরে থেকেই কিনছেন। যদি লিখিয়া দেয় আপনার 8 আইটেম, 1 আইটেম দেখা যায় ওষুধ আছে, বাকি 7 আইটেম আপনার 12 টাকা লওয়া লাগে। ওষুধ যেগুলো আছে এগুলা পরিপূর্ণভাবে পাই না। একটা ঔষধ আপনার মেডিকেল থেকে পাইছি না, সমস্ত ঔষধ আমি বাইরে থেকে কিনা লাগছে। একই চিত্র বিভাগের সব সরকারি হাসপাতালে। ফার্মেসিতে নেই প্রয়োজনীয় ওষুধ। সরবরাহে অনিয়ম, দুর্নীতি ও তদারকির অভাবে সংকট তৈরি হয়েছে, অভিযোগ রোগী ও স্থানীয়দের। ওষুধ পাই না, এর বাদে লেখা দেয় তারা 3টা 4টা, আমরা ব্যবহার করে একটা। আমরা সরকারি মেডিকেল হয়, আমরা লাভটা কোনটা? পর্যাপ্ত পরিমাণ ওষুধ সরকারে দেয়, কিন্তু আমাদের পাবলিকে কেন ওষুধ পায় না? কর্তৃপক্ষ বলছে 24-25 অর্থ বছরের জন্য ওষুধের বরাদ্দ প্রায় 20 কোটি টাকা। ইডিসিএল থেকে 75 ভাগ ওষুধ কিনতে হয়, বাকি ওষুধ কিনতে হবে ই-টেন্ডারের মাধ্যমে। তবে 25-26 অর্থ বছরে চাহিদা অনুযায়ী সপ্তমবারের মতো ওষুধ সরবরাহ করা হয়েছে 2,50,46,178 টাকা। এর বিপরীতে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ওষুধের সংকট তৈরি হচ্ছে। সরকারি নীতি নির্ধারণ মহলে এবং যারা এই ব্যাপারগুলো নিয়ে কনসার্ন, আমরা আমাদের যোগাযোগ চালিয়ে যাচ্ছি যাতে আমাদের বাজেট পরবর্তী সময় এবং বর্তমান যে পরিমাণে পেশেন্ট আমরা ভর্তি হচ্ছেন এবং সেবা দিচ্ছি সেই অনুযায়ী আমাদের বাজেটটা বাড়ানোর জন্য। তবে স্বাস্থ্য বিভাগ বলছে ঘাটতি নিরসনে টেন্ডার হালনাগাদ প্রক্রিয়া চলমান রয়েছে। আর বাজেট ও ওষুধ সরবরাহ বাড়লে সংকট নিরসন হবে, জানালো হাসপাতাল কর্তৃপক্ষ। 900 বেডের হাসপাতাল, প্রশাসনিক অনুমোদন 500 বেডের জন্য, কিন্তু রুগী থাকে 3000-এর মতো। তবে এখন যে ওষুধগুলোর টেন্ডার প্রক্রিয়াতে আছে কিছু, এই চাহিদা অনুযায়ী এখন চলে আসবে। নিশ্চয়ই এটা অদূর ভবিষ্যতে এইসব সমাধান হবে এবং আমরা রোগীদেরকে ওষুধ দিতে পারলে আমাদেরও ভালো লাগবে এবং খুব শীঘ্রই ইনশাল্লাহ এইসব সংকট পার হবে। সিভিল সার্জন কার্যালয় থেকে সিলেটের নিয়ন্ত্রণাধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে ওষুধ সংকটের তালিকা সংগ্রহ করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা না বাড়ালে সংকট কাটবে না। তো ওষুধ সংকটের কারণে তারা তাদের
প্রত্যাশা অনুযায়ী সেই ওষুধগুলো পাচ্ছেন না। সঠিক সরবরাহ এবং তদারকি পেলেই এই সংকট থেকে উত্তরণ পেতে পারে বলে মনে করছেন এখানকার সেবা নিতে আসা রোগীরা। সিলেট উসমানী হাসপাতাল থেকে অপু বণিক, সময় সংবাদ। ভোরের হালকা কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। গত এক সপ্তাহ নীলফামারীতে তাপমাত্রা 15 থেকে 18 ডিগ্রিতে ওঠানামা করছে। এই মুহূর্তে জেলায় আছেন সহকর্মী শাকির হোসেন বাদল, সরাসরি যাচ্ছি তার কাছে। বাদল, নীলফামারীতে ইতিমধ্যে কিন্তু শীতের প্রকোপ দেখা দিয়েছে। আপনারা জানেন যে নীলফামারী হচ্ছে হিমালয়ের পাদদেশের একটি এলাকা। এখানে শীত বরাবরই প্রচণ্ড আকার ধারণ করে এবং এই এলাকার শীত মানুষকে কাবু করে ফেলে। ইতিমধ্যে গত 6-7 দিন ধরেই কিন্তু নীলফামারীতে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। এখানে বর্তমানে এখানকার তাপমাত্রা 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। কুয়াশা যদিও এখনো প্রচণ্ড আকারে কুয়াশা পড়া শুরু করে নেই, তবে হালকা কুয়াশা পড়ছে যা দৃষ্টিসীমা আপনার 80 মিটারের কাছাকাছি। ভোরের দিকে কুয়াশাটা একটু বেশি থাকলেও দিন গড়াতে থাকলে কুয়াশার পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। কিন্তু ইতিমধ্যে আমরা এখানে দেখছেন যে আপনারা অনেক রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক, অটো শ্রমিক এখানে আছে। এদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে ইতিমধ্যে কিন্তু শীতের ইমেজটা কিন্তু চলে এসছে। তারা কিন্তু ইতিমধ্যে গরম কাপড় পরেছে। দেখেছেন যে অনেক মানুষ এখন গত 6 দিন ধরে কিন্তু শীতের প্রকোপ বাড়ায় মানুষ গরম কাপড় পরা শুরু করেছে। এবং এই অবস্থা আমি সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের কর্মকর্তা লোকমান হাকিমের সাথে কথা বলেছি। উনি বলছেন যে ক্রমান্বয়ে কিন্তু এই শীতের প্রকোপ নীলফামারীতে বৃদ্ধি পাবে, কারণ নীলফামারী কিন্তু মূলতই একটি শীত প্রধান এলাকা। এখানে যেহেতু এটি হিমালয়ের পাদদেশের একটি অংশ, এখানে শীতের প্রকোপ কিন্তু বরাবরই বেশি থাকে। এবারও তার কিন্তু ব্যতিক্রম হবে না। উনি বলছেন যে এখন যে অবস্থা, গত 6 দিন ধরে আমি প্রথমেই আপনাদেরকে জানিয়েছি যে গত 6 দিন ধরে এখানকার তাপমাত্রা 15 থেকে 18-র মধ্যে ওঠানামা করছে। আজকের মনে হয় সকাল বেলায় ভোরবেলার দিকে এই তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস ছিল। এটি ক্রমান্বয়ে বাড়তে 28 পর্যন্ত, সারাদিনে সর্বোচ্চ 28 থেকে 30 পর্যন্ত ওঠানামা করছে। তো শীতের কারণে এখানে অলরেডি দেখা যাচ্ছে যে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে হাসপাতালগুলোতে কিন্তু শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ওনারা জানিয়েছেন যে আমরা ইতিমধ্যে যাতে শীতের প্রকোপে শিশুরা বা বয়স্ক মানুষ যাতে রোগাক্রান্ত বেশিভাবে না হয়, ইতিমধ্যে তারা পরামর্শ দিতে শুরু করেছেন। তারা বলছেন যে আমরা রোগীদেরকে পরামর্শ দিচ্ছি, অভিভাবকদের পরামর্শ দিচ্ছি যে আপনারা এখন থেকে গরম কাপড় ব্যবহার করেন এবং নিজেরাও গরম পানি খেয়ে খাবার অভ্যাস তৈরি করেন, যাতে করে এই শীতজনিত রোগ থেকে রক্ষা পেতে পারেন। এই ছিল আমার কাছে নীলফামারী থেকে শীত নিয়ে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম নীলফামারীতে। লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম জহিরকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। আভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। শিগগিরই আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন তারা। এদিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে দুর্বৃত্তদের হাতে উনি মৃত্যুবরণ করলেন। খুব দিছে আর গুলি 3টা করে করছে। এখন অ্যাকচুয়ালি কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি এখন আমাদের কাছে অজানা। আমরা এটি বের করার চেষ্টা করতেছি। প্রকৃত সন্ত্রাসী, প্রকৃত হত্যাকারীকে খুঁজে বাইর করতে হবে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।
সঠিক বিচার দাবি করি। নারায়ণগঞ্জে কৃষক দল নেতাকে প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাত করেছে মাদক ব্যবসায়ীরা। শনিবার বিকেলে ফতুল্লার মাইশদাইর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কৃষক দল নেতা পারভেজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায় মাদক বিক্রি করে টাকা ভাগ বাটোয়ারা করছিল কারবারিরা। বিষয়টি দেখে পারভেজ সেখানে দাঁড়িয়ে যান। এ সময় মাদক ব্যবসায়ীরা পিস্তল ও ছুরি নিয়ে পারভেজকে ধাওয়া করে। এক পর্যায়ে গুলি করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়। পরে মারধর সহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। টাঙ্গাইলে বাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন একজন। শনিবার সন্ধ্যায় উপজেলার গোলাবাড়িতে দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান বাড়ি থেকে মোটরসাইকেলে করে মধুপুর যাচ্ছিলেন জিহাদ সহ 2 জন। গোলাবাড়ি এলাকায় পৌঁছালে ধনবাড়িগামী বাস মোটরসাইকেলটি চাপা দেয়। ঘটনাস্থলে চালক জিহাদ নিহত হন, আহত হন আরেক আরোহী। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বিনিময় পরিবহনের আরেকটি বাসে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বেশিরভাগ বিনিময় সম্পূর্ণ ড্রাইভারের ফল্টে এই গাড়িটা এত বড়। লকডাউনের কঠোর নিরাপত্তার মধ্যে গত 13 নভেম্বর আশরাফুলের 26 টুকরা লাশ ফেলে যায় হাইকোর্ট এলাকায়। অভিযুক্ত জরেজ ও শামীমাকে গ্রেফতারের পর হত্যার কারণ নিয়ে ভিন্ন তথ্য দিচ্ছে র্যাব ও পুলিশ। প্রেমের ফাঁদে ফেলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই হত্যাকাণ্ড, এমন দাবি র্যাবের। তবে ডিএমপির গোয়েন্দা বিভাগের দাবি ত্রিভুজ প্রেমের দ্বন্দ্ব থেকেই আশরাফুলকে হত্যা করে জরেজ। গেল 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে কঠোর নিরাপত্তা ছিল রাজধানী জুড়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এর মধ্যেই জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে 2টি ড্রামে করে 26 টুকরো লাশ ফেলে যায় জরেজ ও শামীমা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো দেশে। ঘটনাটি নিয়ে কাজ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার আলাদা অভিযানে মামলার মূল আসামি জরেজুলকে পুলিশ ও তার প্রেমিকা শামীমাকে গ্রেফতার করে র্যাব। তবে হত্যাকাণ্ডের কারণ নিয়ে ভিন্ন তথ্য দিচ্ছে সংস্থা দুটি। র্যাব 3-এর অধিনায়ক বলেন, প্রেমের ফাঁদে ফেলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই এই হত্যাকাণ্ড। জরেজ শামীমাকে জানায় তার এক বন্ধুর প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে 10 লক্ষ টাকা আদায় করা সম্ভব। ভিকটিম আশরাফুলকে শামীমা মাল্টার শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে হালকা অচেতন করে একান্ত সময় কাটায়। তখন জরেজ বাইরে হতে ভিডিও ধারণ করে থাকে। জরেজ এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিকটিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলোপাথারি পেটাতে থাকে। ঘটনাস্থলে ভিকটিম আশরাফুল মৃত্যুবরণ করেন। এদিকে পুলিশের গোয়েন্দা বিভাগ বলছে ত্রিভুজ প্রেমের ঘটনা থেকে এ হত্যাকাণ্ড। আশরাফুল বাসায় আসে, বাসা পরিষ্কার করার পর বারবার শামীমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে। জারেজুল বাধা দেওয়ার এক পর্যায়ে তাদের ভিতর তর্কাতর্কি হয়। আশরাফুল একটু ছোটাছুটির চেষ্টা করে, ওখানে একটা হাতুড়ি ছিল, জারেজুল হাতুড়ি দিয়ে আশরাফুলের হাঁটুতে বাড়ি দেয়। আশরাফুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন শামীমা তার ওড়নাটা আশরাফুলের মুখের ভিতরে দিয়ে দেয়, দিয়ে কস্টেপ দিয়ে মুখটা পেঁচায় দেয়। পেঁচায় দিয়ে ওরা ওই অবস্থা রাখে। কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজন উপলব্ধি করে আশরাফুল আর নড়াচড়া করতেছে না। তবে দুটি সংস্থাই জানিয়েছে আশরাফুল হত্যার ঘটনায় আরও তদন্ত হবে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে মোবাইল টেকনিশিয়ান আকাশ হত্যা মামলায় প্রধান অভিযুক্ত সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায় বকেয়া 1200 টাকা বারবার চাওয়ায় আকাশকে হত্যা করে সানি। এদিকে গাজীপুরে ফ্ল্যাট থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আটক করা হয়েছে নিহতের মেয়েকে। মেরামতের বকেয়া 1200 টাকা দাবি করেন তিনি। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আকাশকে ছুরিকাঘাত করে সানি, এতে মৃত্যু হয় আকাশের। শনিবার চান্নাইশ থেকে সানিকে গ্রেফতার করে র্যাব। পরে তার দেয়া তথ্যে গ্রেফতার করা হয় আরও 2 জনকে। রিয়াজউদ্দিন বাজারের উকিলবাড়ি জামে মসজিদের সামনের নালা হতে আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করতে সক্ষম হই। মোহাম্মদ সানি এবং তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম আকাশ ঘোষকে রক্তাক্তভাবে জখম করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এদিকে শনিবার সকালে গাজীপুরের কোনাবাড়ির একটি ফ্ল্যাটে দম্পতির রক্তাক্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা। দুজনকেই গলাকাটা অবস্থায় উদ্ধার করে পুলিশ। ততক্ষণে মারা যান স্ত্রী রহিমা। স্বামী ইমরানকে পাঠানো হয় হাসপাতালে। আটক করা হয় রহিমার প্রথম ঘরের 16 বছরের মেয়েকে। পুলিশ জানায় টিকটকে আসক্ত ছিল মেয়েটি। ঘটনার রাতে তার কক্ষে ছিল 3 টিকটকার। এমন একটা বিচার হোক যাতে এইসব যাতে না হয়। সিআইডি এবং পিবিআইও সেটা ইনভেস্টিগেশন করছে। আমরা এই মৃত্যুর কারণ সম্পর্কে আপাতত কিছু বলতে পারতেছি না, সুস্পষ্ট করে তদন্ত করে মূল বিষয় বলা যাবে। ইমরান রহিমা দম্পতি ভাড়া বাসায় উঠেছিলেন চলতি মাসেই। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। পঞ্চগড় সীমান্তে 6,78,000 টাকার ভারতীয় শাড়ি ও চাদর জব্দ করেছে বিজিবি। শনিবার ভোরে বোদা উপজেলার লাহেরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে চোরাই পথে আনা 19 পিস ভারতীয় শাড়ি, 90 পিস শাল চাদর উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া মাদক ও বিভিন্ন পণ্যের চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতেও এমন অভিযান চলবে বলেও জানায় বিজিবি। খাগড়াছড়িতে 2 চীনা নাগরিক সহ 3 জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা হয় অবৈধ ভিওআইপি সরঞ্জাম। পুলিশ জানায় রামগড় পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের খান কমপ্লেক্সের 4র্থ তলা অভিযান চালানো হয়। এ সময় ভিওআইপি গেটওয়ে, রাউটার, সিম বক্স, বিপুল পরিমাণ সিম সহ প্রয়োজনীয় ডিভাইস উদ্ধার করা হয়। ঘটনার পর বিটিআরসির এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরেটের উপসহকারী পরিচালক মোশাররফ হোসেন বাদী হয়ে 2টি মামলা করেন। জনগণের কাছে পৌঁছাতে হবে। শনিবার বিকেলে বৃহত্তর ফরিদপুরের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী একথা বলেন। বিগত দিনে নির্দিষ্ট গোষ্ঠীর হাতে ব্যবসা বাণিজ্য রাজনীতিতে পুঞ্জীভূত হয়েছে মন্তব্য করে সেখান থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিজেএমির সাবেক সভাপতি ASM ফজলুল হক, অর্থনীতিবিদ রাশেদ আল মাহমুদ সহ ব্যবসায়ী নেতারা। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সুফল প্রত্যেকটি বাংলাদেশের জনগণের কাছে যেতে হবে, শুধুমাত্র একটি গোষ্ঠীর কাছে না, ঢাকা কেন্দ্রিক কিছু মানুষের কাছে না, কিংবা চট্টগ্রাম কেন্দ্রিক কিছু মানুষের কাছে না। এটার লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে হবে, যে অর্থনীতিতে সবাই অংশগ্রহণ করতে পারে এবং সহজে অংশগ্রহণ করতে পারে। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় বাড়তি সতর্কতা অবলম্বন করছে তৈরি পোশাক সহ রপ্তানিমুখী শিল্প। উদ্বেগ বাড়ছে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলোরও। তবে উৎপাদন ও রফতানিতে এখনও তেমন প্রভাব পড়েনি বলে দাবি মালিকপক্ষের। শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘিরে কয়েকদিন ধরেই বাড়তি নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। তবুও নিরাপত্তা শঙ্কায় ভুগছেন শিল্প মালিকরা। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি নেগেটিভ থাকবে, আরও নেগেটিভ হবে। কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে যে এখনও একটা স্থিতিশীল রাজনৈতিক সরকার এখনও আসেনি, এটা একটা কারণ। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে যে আমাদের গ্যাস বিদ্যুতের যে সংকট, এটা কিন্তু এখনও কাটেনি। এই ধরনের একটা পরিস্থিতিতে কিছুটা যখন শঙ্কা কারণ হয়ে দাঁড়ায়, তখন কিন্তু বিনিয়োগকারী বলেন বা আমাদের বায়াররা বলেন, তারা কিন্তু ভিজিটে আসতে চায় না। এদিকে বাংলাদেশ থেকে পোশাক ও অন্যান্য পণ্য ক্রয় করে এমন কয়েকটি ইউরোপীয় ক্রেতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, নিরাপত্তা বিবেচনায় কারখানা পরিদর্শনের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন তারা। বাংলাদেশের সাম্প্রতিক সরকার পরিবর্তনের পর এখনও নির্বাচিত কোনো সরকার গঠিত হয়নি। এ কারণে নতুন বিনিয়োগ বা কারখানা সম্প্রসারণের বিষয়ে আমরা আপাতত অপেক্ষা করছি। বর্তমানে পণ্য পরিবহন ও কারখানা পরিদর্শনে বাড়তি সতর্কতা অবলম্বন করছি। প্রতিদিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেই দিনের কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নিতে হচ্ছে। রাজনৈতিক সংকটের কারণে টানা 3 মাস ধরে কমছে দেশের সার্বিক পণ্য রপ্তানি। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে তৈরি পোশাক সহ রপ্তানি সংশ্লিষ্ট খাতগুলো উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তবে মালিকপক্ষ মনে করছে, প্রশাসনের কঠোর নজরদারি থাকলে রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের রফতানি বেড়েছে 13% বেশি।
ইউরোস্ট্যাটের পরিসংখ্যানে এমন তথ্য মিললেও বিজিএমইএ এর দাবি রফতানির পরিমাণ বাড়লেও গড়ে 2% বেশি কমেছে প্রতি ইউনিট পোশাকের দাম। চাহিদা বাড়ার পাশাপাশি পোশাকের দাম প্রতিযোগিতামূলক থাকায় চলতি বছরের প্রথম 9 মাস অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে বিভিন্ন দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের তৈরি পোশাক আমদানি 7.14% বেড়েছে। এ সময় ইউরোপের বাজারটিতে বাংলাদেশি পোশাকের রফতানি 13.17% বেড়ে দাঁড়িয়েছে 15.26 বিলিয়ন ইউরোতে, যা 2024 সালের একই সময়ে ছিল 13.49 বিলিয়ন ইউরো। যুদ্ধ মার্কেট স্থগিত হইয়া অনেক অর্ডার মানে ডেফার্ড হয়ে গেল। দ্বিতীয়ত হলো যে অনেকবার ক্যান্সেল করে ফেলছে, এটা দেখে আমি পরে কি করা যায় এইটা। আর যেহেতু আমরা ডে নাইট করে জুলাই অগাস্টের কাজ আমরা করে আগে দিয়ে দিয়েছি, তো জুলাই অগস্ট অবশ্য অনেক ফ্যাক্টরি কিন্তু বন্ধ, খালি আমি জানি এগুলো বন্ধ হচ্ছে। তবে তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএম এর হিসাব এ সময় রফতানির পরিমাণ বাড়লেও পোশাকের দাম বছর ব্যবধানে কমেছে 2.06%। তুলনামূলক কিছুটা সুবিধাজনক আছি, যেটা আগামী মাসগুলোতে এটার একটা প্রতিফলন হয়তো দেখা যাবে, বিশেষ করে চীন বা ভারতের তুলনায়। এবং সেই কারণে হয়তো আমাদের মূল রপ্তানি পণ্যগুলো আরও কিছুটা আগামী মাসগুলোতে সুবিধা পেতে পারে। তবে একই সাথে এটাও মনে রাখা দরকার, ইউএস ট্যারিফের জন্য মার্কিন বাজারে পণ্যের উচ্চ মূল্যে কারণে কিন্তু ভোক্তার চাহিদা কমে গেছে। ইউরোপের বাজারে শীর্ষ পোশাক রফতানিকারক হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে চীন। ইউর বাজারে সেপ্টেম্বর পর্যন্ত দেশটির তৈরি পোশাক রফতানি 9.86% বেড়ে ঠেকেছে 19.77 বিলিয়ন ইউরোতে। বাংলাদেশের পর অবস্থান করছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম ও কম্বোডিয়া। তবে তৃতীয় স্থানে থাকা তুরস্কের তৈরি পোশাক রফতানি প্রায় 10% পড়ে গেছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। উদ্বোধনের 3 বছর পরও পূর্ণতা পায়নি মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল। এখনও বেহাল দশা ড্রেনেজ ব্যবস্থার, হয়নি রাস্তার কাজ, মিলেনি গ্যাস সংযোগ। শুরুতে শিল্প প্রতিষ্ঠানগুলো বিনিয়োগে আগ্রহী হলেও বর্তমানে মাত্র 2টি চালাচ্ছে তাদের উৎপাদন কার্যক্রম। তবে অবকাঠামোগত সমস্যা দূর করতে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। সিলেট বিভাগের 3টি জেলার মিলনস্থল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ শুরু হয় 2016 সালে। উদ্বোধন হয় 2022 সালের 20 নভেম্বর। শুরুতে 5টি প্রতিষ্ঠান বিনিয়োগ করলেও বর্তমানে মাত্র 2টি প্রতিষ্ঠান রয়েছে উৎপাদনে। আনুষ্ঠানিকভাবে চালুর 3 বছর পরও অর্থনৈতিক অঞ্চলটির এমন বেহাল দশার কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, এখনও গড়ে ওঠেনি সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা, সংস্কার হয়নি রাস্তার কাজ, রয়েছে ভূমি জটিলতা, মিলেনি গ্যাস সংযোগ। খালও নাই, ড্রেন নাই, কিচ্ছু নাই, রাস্তাঘাট কিচ্ছু হয়েছে না। বর্তমানে এখানে কোনো ফ্যাক্টরি নাই, 2-1টা ফ্যাক্টরি আছে, এটা তারা বাইরে লোকানে 2টা ইন্ডাস্ট্রি হয়েছে। আর অত সব জায়গা নিছে, আমরা 2 কেয়ারের মতো জায়গা নিছে, কিন্তু ওখানে পর্যন্ত আমরা এলাকায় কোনো মানুষের চাকরি চাকরি পায় না। 100 একর জায়গা একোয়ার করার পরও শত মানুষের কর্মসংস্থান হয়নি। যদি বেশি ইন্ডাস্ট্রি হয় তা আমাদের এলাকার জনগণ এখানে উপকৃত হবে। এ অবস্থায় ব্যবসা বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি উদ্যোক্তাদের। রাস্তাটা আর ড্রেনেজ সিস্টেমটা যদি আর একটু দ্রুততার সহিত কাজটা শেষ হতো তাহলে আমাদের ভোগান্তিটা আর কি কমতো। আশা করতেছি যে আগামী 2-1 মাসের ভিতরে ড্রেনেজ সিস্টেমটা সমাধান করবেন। এদিকে বরাদ্দ প্রতিষ্ঠানগুলো দ্রুত উৎপাদনে যেতে না পারলে তাদের প্লট বাতিলের হুঁশিয়ারি কর্তৃপক্ষের। দ্রুততম সময়ে কনস্ট্রাকশন শেষ করে আমরা যে তাদের টার্গেট দিচ্ছি করার জন্য, প্রোডাকশনে যাওয়ার জন্য দ্রুততম সময়ের জন্য। যেসব প্রতিষ্ঠান ফেল করবে আর কি তাদের ওয়ার্নিং দেওয়া হয়েছে যে তাদের ওই প্লট বাতিল করে নতুন প্রতিষ্ঠানকে হয়তো প্লট বরাদ্দ দেওয়ার ইনিশিয়েটিভ নেওয়া হবে। শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের আয়তন 353 একর। পুরো অঞ্চলে শিল্প কারখানা চালু হলে কর্মসংস্থান হবে 44,000 মানুষের। সময় সংবাদ, মৌলভীবাজার। বন্দরে পণ্যবাহী ট্রাকের চাপ কম, আমদানি রফতানি কমেছে সিলেটের তামাবিল স্থলবন্দরে। হতাশায় বন্দর নির্ভর শ্রমিকরা। অন্যদিকে আমদানি কমায় চিন্তিত ব্যবসায়ীরাও। এলসির পরিমাণ কমেছে অন্তত 5 গুণ। সংকট তৈরি হওয়ার শঙ্কায় বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমিরুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে গেল 2 বছরে কমেছে ভারত থেকে পাথর আমদানি। এতে বন্দর নির্ভর শতাধিক শ্রমিকের কাজ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। অন্যদিকে দুশ্চিন্তায় স্থানীয় ব্যবসায়ীরাও। তাদের দাবি, চলমান পরিস্থিতিতে দেশের সরকারি উন্নয়ন প্রকল্পগুলোর কাজে স্থবিরতা দেখা দেয়ায় কমেছে চাহিদা। আগে আমাদের এখানে আসতেছে 900 গাড়ি আসতো,
আমাদের শ্রমিক মোটামুটি ভরপুর কাজ করতে পারতো। এখন বর্তমানে 300 থেকে 250 ওইভাবে গাড়ি ঢুকে। শ্রমিকের রুজি রোজগার নাই, রুজি করতে পারে না, হয়তো কোনো শ্রমিকে 1 দিন 2 দিন 3 দিন বাদে গাড়ি একটা পায়। আমাদের প্রতিদিনের পাথরগুলো প্রতিদিন এখান থেকে সরাই নিতে হয়, যার কারণে কিন্তু আমরা আসলে ব্যাপক পরিমাণে আমদানি করতে পারতেছি না। পরিসংখ্যান বলছে তামাবিল শুল্ক বন্দরে অগ্রণী ব্যাংকের স্থানীয় শাখায় সর্বশেষ 2023 সাল পর্যন্ত পাথর আমদানিতে ব্যবসায়ীদের এলসির পরিমাণ ছিল 1691টি, যা চলতি বছরে এসে দাঁড়িয়েছে 280টিতে। 2023 সাল এবং 24 সালে প্রথম দিকেও পর্যাপ্ত এলসি করছে। এখন এলসির পরিমাণটা কমে গেছে তুলনামূলক। আমরা চেষ্টা করে যাচ্ছি যেন আরও আমদানি বাড়ানো যায়, ইম্পোর্টাররা যোগাযোগ করতেছি আমরা। তবে এসব ব্যাপারে কথা বলতে চাননি কাস্টমসের কোনো কর্মকর্তা। অন্যদিকে আমদানি রপ্তানি স্বাভাবিক করতে চেষ্টা চলছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ব্যবসায়ীরা যদি আনতে চায়, বেশি নিয়ে আসে, চাহিদা বেশি থাকে, তাহলে পাথর আনতে পারবে। আমরা এই সুযোগ সুবিধা প্রদান করে যাচ্ছি। বন্দর কর্তৃপক্ষের হিসাব মতে 2023-24 অর্থ বছরে আমদানির পরিমাণ ছিল 15,41,000 টন, রপ্তানি হয়েছে 840 মেট্রিক টন। কিন্তু 2024-25 অর্থ বছরে তা কমে দাঁড়িয়েছে 7,27,000 টনে, আর রপ্তানি দাঁড়িয়েছে 827 মেট্রিক টন। দেশের উন্নয়ন প্রকল্পগুলোতে স্থবিরতা কাটাতে পারলে আবারও স্বাভাবিক চিত্রে ফিরবে এই বন্দরগুলো, বাড়বে পাথর আমদানি, এমনটি মনে করছেন ব্যবসায়ীরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, তামাবিল, সিলেট। জামালপুরের নান্দিনায় ব্রহ্মপুত্র নদের উপর চলছে 606 মিটারের সেতু নির্মাণ। তবে ধীরগতিতে কয়েক দফা সময় বাড়িয়েও শেষ হয়নি নির্মাণ কাজ। তাই ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হচ্ছেন স্থানীয়রা। দ্রুত কাজ শেষ করার দাবি তাদের। যদিও এলজিইডি বলছে আগামী মে মাসে খুলে দেওয়া হবে সেতুটি। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুর শেরপুরের সঙ্গে টাঙ্গাইল হয়ে রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় 2022 সালে জামালপুর সদর উপজেলার নান্দিনায় ব্রহ্মপুত্র নদের উপর সেতু নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার বিভাগ। 2025 সালের জুনে সেতুর কাজ শেষ হওয়ার কথা। তবে অর্থ বরাদ্দ জটিলতার কারণে সেতুটি নির্মাণ কাজে ধীরগতি দেখা দেয়। ফলে এই দুই জেলার চরাঞ্চলে প্রায় 2 লাখ মানুষের চলাচল ও কৃষি পণ্য পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেতু না থাকায় ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হচ্ছেন স্থানীয়রা। অনেক দিন ধরে কাজ হইতেছে, কাজটা আসলে খুব ধীরগতিতে হইতেছে। এই ব্রিজ না হওয়াতে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা। আমাদের কৃষি যে পণ্যগুলো আছে এগুলো আমাদের একবার মাথা থেকে নামাইতে হয়, আবার নৌকাতে উঠাতে হয়, নৌকা থেকে আবার মাথা নিয়ে নান্দিনে নিতে হয়। এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক। এলজিডি নির্বাহী প্রকৌশলী বলছেন কাজ চলমান রয়েছে, 2026 সালের মে মাসে শেষ হবে। কাজ চলমান আছে এবং কাজের বর্তমান অগ্রগতি 55%। আমরা আশা করছি যে ইতিমধ্যে একটু কাজের সময়সীমা আগামী মে 26 পর্যন্ত বর্ধন করা হয়েছে। সেতুটির নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে 106 কোটি টাকা। সময় সংবাদ, জামালপুর। নেত্রকোনায় শুরু হয়েছে রোপা আমন ধান কাটার মৌসুম। এবার উৎপাদন খরচ বেশি হওয়ায় লোকসানের শঙ্কায় কৃষক। তবে ফলন ভালো হওয়ায় ন্যায্য মূল্য পেলে লাভবান চাষিরা হবেন আশা কৃষি বিভাগের। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। নেত্রকোনায় শুরু হয়েছে আমন ধান কাটার মৌসুম। কৃষকরা ব্যস্ত সময় পার করছেন নতুন ফসল ঘরে তুলতে। কৃষকরা বলছেন এবছর তেমন কোনো দুর্যোগ না হলেও উৎপাদন খরচ কিছুটা বেশি হয়েছে। এতে লাভবান হওয়া নিয়ে শঙ্কায় তারা। সময় মতো কৃষি কর্মকর্তাদের সহায়তা না পাওয়ারও অভিযোগ কৃষকদের। মানে যে পয়লা দিছি, লাগাইছি, কৃষি অফিসার যারা আছে আর আমরা হাতে যোগাযোগ করছে না, আমরা হারা পাইও না। পোকামাকড় শেষ করে দিয়ে সবকিছু। কলা গাছ লাগাইতে আছি, বীজ দিতে আছি, তাও এই দূর হয় না। তবে ধানের ফলন নিয়ে সন্তুষ্ট কৃষি বিভাগ। সরকারের মূল্য নির্ধারণ কৃষক বান্ধব হলে ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন তারা। এবার যে পরিমাণে আমাদের উৎপাদন আমরা অলরেডি কাটা শুরু হয়ে গেছে, আমাদের এখন পর্যন্ত প্রায় 560 হেক্টর জমিতে আমাদের ধান পাতন শুরু হয়েছে এবং উৎপাদন আমাদের কিন্তু সন্তোষজনক। মাঠ পর্যায়ে কিন্তু প্রত্যেকটা ব্লকে, ইউনিয়নের 3টা ব্লক কিন্তু আমাদের অফিসাররা রয়েছে এবং সেক্ষেত্রে আমাদের কর্মকর্তারা তারা করছে এবং দৃশ্যমান যে আমাদের ফসলের মাঠে কিন্তু আমাদের যথেষ্ট ভালো অবস্থা। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলার 10 উপজেলায় 1,35,840 হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। সময় সংবাদ, নেত্রকোনা। সেচ ব্যবস্থার অপ্রতুলতা, মালিক বিদেশে থাকায় সিলেটে পড়ে আছে বিপুল পরিমাণ অনাবাদি ও পতিত জমি, যেগুলো চাষের আওতায় আনার লক্ষ্যে 500 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার।
পাশাপাশি প্রবাসীদের ফেলে রাখা জমি আবাদের আওতায় আনার পরিকল্পনা নিতে যাচ্ছে প্রশাসন। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। অনাবাদি জমির পরিমাণ বিবেচনায় দেশের মধ্যে সিলেট বিভাগ শীর্ষে। এই জনপদের প্রচুর পরিমাণ আবাদযোগ্য জমি চাষের আওতার বাইরে রয়েছে। সেচ ব্যবস্থার অপ্রতুলতা ও জমির মালিকদের বিদেশ থাকাই এর প্রধান কারণ। প্রবাসীদের বিপুল পরিমাণ জমি অনাবাদি পড়ে থাকে। ব্যাহত হওয়ার ভয়ে জমি কারো কাছে আবাদের জন্য দেন না প্রবাসীরা। প্রবাসীদের জমি সুরক্ষার মাধ্যমে সঠিকভাবে চাষের আওতায় আনার পরিকল্পনার কথা জানায় কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসন। আমরা প্রবাসীরা যারা দেশের বাইরে থাকি, একটা লিজ যদি কাউকে যদি দেওয়া হয় বাংলাদেশ গভর্নমেন্টের আওতাধীন, তাহলে একটা সেফ হেভেন থাকবে আমাদের জন্য। প্রশাসন, কৃষি বিভাগ, আমরা একসাথে তাদেরকে এই আস্থাটা তৈরি করতে চাই যে আপনার জমিটা কোনো বর্গা চাষি বা কোনো লিজ যে নিবে সে আপনার জমিটা বেহাত করবে না। একটি ব্যবস্থাপনার চিন্তা করছি যেখানে প্রবাসী বা প্রবাসীদের প্রতিনিধি, কৃষক যারা চাষ করবেন এবং প্রশাসন মধ্যবর্তী অবস্থানে থেকে একটি ব্যবস্থাপনার মাধ্যমে এটি আনুপাতিকভাবে বন্টন করা সম্ভব হবে। বিভাগের পতিত ও অনাবাদি জমির পরিমাণ 1,96,000 হেক্টর। বিপুল পরিমাণ এই জমিতে ব্যাপক কৃষি সম্ভাবনা দেখছে প্রশাসন। এই জন্য নেওয়া হচ্ছে মহাপরিকল্পনা। জমিগুলো চাষের আওতায় আনার লক্ষ্যে সরকার 500 কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। বিশেষ করে যে জায়গাগুলোতে আবাদের সুযোগ আছে কিন্তু সেচের অভাবে আবাদ করা যাচ্ছে না, সেগুলোকে এই অগ্রাধিকার দেওয়া হয়েছে। একটা ডাবল লিফটিং এখানে কাজ করছে গোলাপগঞ্জে সেচের জন্য, এটাতে প্রায় 2.5 কোটি টাকার ইনভলভমেন্ট আছে। এটা কিন্তু ছোট ছোট আকারে আমাদের কৃষকরা কিন্তু উপকৃত হচ্ছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী বিভাগে মোট শস্য আবাদের ভূমি 12,24,000 হেক্টর। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ শবনম। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি কাজল আব্দুল্লাহ। দেখছেন ভোরের সময়। সময় বদলাচ্ছে, প্রযুক্তি, অর্থনীতি, জীবনযাত্রা সবকিছু এগিয়ে যাচ্ছে দ্রুত, কিন্তু কোথায় যেন হারিয়ে যাচ্ছে ধৈর্য, সহানুভূতি, সহনশীলতার মতো কোমলতা। ছোটখাটো তর্ক থেকে বড় বড় দ্বন্দ্ব, সবখানেই দেখা যাচ্ছে অস্থিরতা, অসহিঞ্চুতা। আন্তর্জাতিক সহনশীলতা দিবসে SM সালাউদ্দিন ও অনুপ দত্তের সহযোগিতায় উম্মাহানি রিপোর্ট। শহর যেন গতি দিয়ে গড়া এক অবিরাম দৌড়। এখানে ভোর মানেই ক্লান্ত এক শুরু। প্রত্যেক মানুষ যেন ছুটে চলা এক একটি নগর বিষাদ। তাই তো নগর জীবনে ভুল মানেই রাগ, একটু দেরি মানেই অপমানের শিকার হওয়ার ঝুঁকি। একটা শব্দেই পাল্টে যায় সম্পর্ক, কিংবা নীরবতার সুতোয় টান পড়ে বন্ধুত্বে। চারিদিকে অস্থিরতা আর আক্রোশের ছড়াছড়ি। কেউ কি থেমে দেখে পাশের মানুষটা কেমন আছে? ব্যক্তিগত যে চাপ, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য মানুষের যে পরিমাণ সংগ্রাম করতে হয় এখন, তাতে করে অন্যের খোঁজ তেমন একটা রাখা অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আমরা এত বেশি রোবোটিক লাইফ লিড করতেছি যে আশেপাশে কি হয়ে যাচ্ছে সেটা আমরা আসলে খেয়াল করতেছি না। বোঝাপড়া তো দূরের কথা, কেবল প্রতিক্রিয়া জানাতে চায় মানুষ। দিনে দিনে হারিয়ে যাচ্ছে অনুভবের শক্তি। যেখানে অপেক্ষার চেয়ে চলে যাওয়াই সহজ, সেখানে ভিন্ন মত বিষাক্ত বিষের মতো। আমি যেটা জানি না সেটা ও জানবে না, আমি যেটুকু জানি সেটাই আমি সর্বোচ্চটুকু জেনে ফেলেছি। তো ও আমাকে যেটা বলছে সেটা হয়তো বা নিজের অজ্ঞতা থেকে বলছে। যার যার চিন্তা সবাই করতে, কেউ ধৈর্য নাই, যে যেমতে পারতেছে সেমতেই গাড়ি ঘোড়া নিয়ে চলে যেতেছে। সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের ঝড়, রাজনৈতিক ধর্মীয় বিষয়ে উত্তেজিত প্রতিক্রিয়া, এ যেন অসহিষ্ণু সমাজের প্রতিচ্ছবি। এখন যেভাবে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে, সেই অস্থিরতার পিছনে প্রধান কারণ একটাই,
যে আমি যা বুঝতেছি এটাই রাইট। জলবায়ু পরিবর্তন মানুষের মানসিকতাকে মারাত্মক এফেক্ট করে। যে সকল অঞ্চলগুলো উষ্ণ এলাকা সেখানে কিন্তু দেখবেন যুদ্ধবিগ্রহ বেশি। কেউ ধীরে চললে পিছিয়ে পড়ে, সহনশীল হলে দুর্বল ভাবে। কিন্তু কে জানে, হয়তো ধীরে চলা মানুষটাই এখনো মানুষ আছে। একসময় রাগ মানে ছিল ক্ষণিকের অভিমান, এখন রাগ মানেই সম্পর্কের সমাধি। এখন একটি শব্দে যুদ্ধ হয়, একটি শব্দে ভেঙে যায় বন্ধুত্বের সম্পর্ক। মানুষ এখন ধৈর্যের শক্তি হারিয়ে ফেলেছে। সমাজ বিশ্লেষকরাও বলছেন মানুষ এখন নিজের মতামতকেই চূড়ান্ত সত্য মনে করে। ফলে সংঘাত বাড়ছে, মানুষ হারিয়ে ফেলছে সহনশীলতা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। গাজায় গণ উচ্ছেদের কঠোর বিরোধিতা জর্ডান পাকিস্তানের। শাসন কাঠামো পুনর্গঠন ও পুনর্বাসন পরিকল্পনা নিয়ে বৈঠক। পশ্চিম তীরে ইসরায়েলের হামলা অব্যাহত। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে একের পর এক বাস ভাঙচুর। বরিশালে শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ৩০ জন। প্রায় ২ ঘন্টা বন্ধ থাকার পর আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে স্বাভাবিক হয় বাস চলাচল। একের পর এক ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া, রণক্ষেত্রে পরিণত হয় বরিশাল নগরীর কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা। সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী বিক্ষোভ করেন। আহত হয় অন্তত ৩০ জন। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, হাফ ভাড়া নিয়ে বিএম কলেজের এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদ থেকেই ঘটনার সূত্রপাত। অভ্যন্তরীণ রুটে চলা সেবা পরিবহনের স্টাফ ও চালক হিজলা উপজেলা থেকে আসা এক শিক্ষার্থী হাফ ভাড়া দিতে চাইলে তাকে মারধর করে বলে অভিযোগ ওঠে। শনিবার সন্ধ্যায় সমঝোতার জন্য মারধরের শিকার শিক্ষার্থীর সহপাঠীরা আসলে তাদেরও শ্রমিকরা মারধর করে বলে অভিযোগ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। খবর ছড়িয়ে পড়লে বিএম কলেজ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীরা জড়ো হন নতুল্লাবাদে। আমাদের বিএম কলেজের একজন শিক্ষার্থী, সে হাফ ভাড়া দিতে চেয়েছিল, কিন্তু তারা এটা মানতে বাধ্য ছিল না। তাদের সাথে কথা বলতেছি, এর এক পর্যায়ে আইসা তারা হঠাৎ করে লাঠি সোটা নিয়ে হামলা চালাইছে। আমাদের অনেক ভাইয়ের মাথা ফাটছে। তবে শিক্ষার্থীদের মারধর করেনি বলে দাবি করেন শ্রমিকরা। একটি বাসে আগুন, বেশ কয়েকটি বাস ভাঙচুর, কাউন্টার লুটপাটের অভিযোগ করেন তারা। সন্ধ্যা ৭টার দিকে বন্ধ হয়ে যায় সকল রুটের বাস চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বললে দিছে ভাইয়া আমাকে কম দিলে আমরা চলতে পারি না, আমাদেরকে একটু ভাড়াটা বাড়াই দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু এই রকমের ঘটনা আমাদের সাথে ভাড়া নিয়ে কোনোদিনও হয় নাই। তার উপরে হামলা করছে, তারাও মারছে, মারার পর সে চলে গেছে। গাড়িটা সামনে ছিল, অন্য দুষ্কৃত লোকজনরাও লং পথের যত গাড়ি আছে সব ভাঙচুর করছে। টার্মিনালে ঢোকার আগ থেকেই এলোপাতাড়িভাবে ইট পার করে মারা শুরু করছে, মারতে মারতে আসছে। ছাত্রদেরকে শান্ত করার চেষ্টা করছি, তাদেরকে ক্যাম্পাসে ফেরানোর জন্য চেষ্টা করছি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সব পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেওয়া হয়। আগুন নিভাবন করে ফেলেছি, আর এখন এই পর্যন্ত শান্ত আছে। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছিলাম, যেহেতু রোড ব্লক হয়ে গেছে, অন্যান্য আমাদের যে সহযোগী তারাও আসতে বাধাগ্রস্ত হয়েছে পথে, এই কারণে একটু বিস্তার লাভ করেছে বেশি। প্রায় 2 ঘন্টার পর রাত 9টার দিকে মহাসড়ক থেকে সরে যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। স্বাভাবিক হয় যান চলাচল। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এই মুহূর্তে বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় আছেন সহকর্মী মেহেদি হাসান বাপ্পি। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। ঢাকা শিক্ষার্থী ও বাস শ্রমিকদের সংঘর্ষে, ভাড়া নিয়ে দ্বন্দ্বের যে গতকাল সংঘর্ষ হয়েছিল, সে সংঘর্ষের পর থেকে কিন্তু এখন পর্যন্ত বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের বাস। আমরা সকালবেলা এখানটাতে এসে যেমনটা দেখেছি, কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালে কিন্তু প্রচুর যাত্রীদের ভিড় রয়েছে, কিন্তু তারা বিভিন্ন দূরপাল্লার রুটে যাচ্ছেন এবং এখানকার 3 হুইলার ব্যবহার করে, এবং অনেকে কিন্তু ব্যর্থ হয়েই ফিরে যাচ্ছেন কোনো যানবাহন না পেয়ে। আমরা শ্রমিকদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, যদিও
তাদের কোনো দায়িত্বশীল কাউকে এই মুহূর্তে পাওয়া যায়নি। তারপর আমরা যাদের সাথে শ্রমিকদের একটি অংশের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন যে এর সুষ্ঠু কোনো সমাধান যদি না আসে তাহলে আসলে বাস বরিশাল থেকে ছাড়বেন না বলে তারা যেমনটা জানিয়েছেন আমাদেরকে। তবে যাত্রীরা জানাচ্ছেন তাদের এই যে দুর্ভোগ, এই যে দুই গ্রুপের সংঘর্ষের ফলে বিধ্বস্ত পরিস্থিতিতে যে দুর্ভোগ, সেই দুর্ভোগের ফলে তারা কিন্তু অনেকটা বেগ পেয়েই গন্তব্যস্থলে পৌঁছাচ্ছেন। কেউ অনেকটা ঝুঁকি নিয়ে 3 হুইলারে করে এই কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা ত্যাগ করছেন। যদি একটু জানিয়ে রাখি, গতকাল বিকেলে বরিশালের হিজলা থেকে একটি যাত্রীবাহী অভ্যন্তরীণ বাসে করে বরিশালের দিকে আসছিলেন সরকারি বিএম কলেজের এক শিক্ষার্থী। তো সে সময় হাফ ভাড়া দেয়াকে কেন্দ্র করে শ্রমিক ও শিক্ষার্থীদের মাঝে বাকবিতণ্ডার এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সেখানে সংঘর্ষ সন্ধ্যা 7টা থেকে শুরু হয়ে যা প্রায় রাত 9টা পর্যন্ত দীর্ঘ ছিল। এ সময়টাতে প্রায় বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালে অবস্থানরত প্রায় অর্ধশতাধিক বাস ভাঙচুরও করা হয়েছে। বাস ভাঙচুর করা হয়েছে, পাশাপাশি এই পরবর্তীতে বাস ভাঙচুর করা হয়েছে। এই সময়টাতে শিক্ষার্থী ও শ্রমিকরা কিন্তু অনেকটা মুখোমুখি অবস্থানেই ছিলেন। শুধু বাস ভাঙচুরের পাশাপাশি কিন্তু বাস টার্মিনালের মধ্যে যে কাউন্টারগুলো ছিল সেগুলোতেও কিন্তু ভাঙচুর করানো হয়েছে। নতুল্লাবাদের যে এই মুহূর্তে দুর্ভোগের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এটাই ছিল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ। এখন সরাসরি ছিলাম বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে। বিদ্যালয়ের অনিয়ম প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের জানানোর আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। শনিবার দুপুরে নাটোরের গুরুদাসপুরে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি ও শিক্ষার্থীদের পুষ্টিমান উন্নয়নে এ কার্যক্রম চলবে 2027 সাল পর্যন্ত। সারা দেশে নির্বাচিত 150টি উপজেলার 31,13,000 শিক্ষার্থী সপ্তাহের 5 স্কুল দিবসে পাবে পুষ্টিকর ফর্টিফাইড খাবার। যদি দেখেন কোনো ব্যতিক্রম হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কর্মকর্তাদের জানাবেন সেটা। ইভেন আপনারা প্রধান শিক্ষককেও বলতে পারেন যে আপনাদের স্কুল তো এইভাবে চলার কথা, এমন হচ্ছে কেন? পড়াশোনা তো আমাদের ভালো মাত্রায় হচ্ছে না, আমাদের বাচ্চারা তো শিখছে না। একই সঙ্গে আপনাদের দায়িত্ব আপনাদের বাচ্চারা যে নিয়মিত স্কুলে আসছে কিনা সেটাকে দেখা, সে বাড়িতে গিয়ে একটু পড়াশোনার চেষ্টা করছে কিনা সেটাকে দেখা, সে ঠিক কি পড়ছে এটার খোঁজ রাখা। যদি এইভাবে আমরা যৌথভাবে চেষ্টা করি আমাদের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে, তাহলেই শুধুমাত্র আমরা আশা করতে পারি আমাদের প্রাথমিক শিক্ষার মানের উন্নতি ঘটবে। কিশোরগঞ্জের ভৈরবে 5টি প্রতিষ্ঠানকে 7,60,000 টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য অধিদপ্তর। শনিবার শহরে বিভিন্ন স্থানে অভিযানে যায় সংস্থাটি। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, বিক্রি, মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা ও রং মেশানোর অভিযোগে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। নিরাপদ খাদ্য নিশ্চিতে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে নিরাপদ খাদ্য অধিদপ্তর। আমরা যদি মনে করেন